হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা অর্থনীতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তার আগে আমরা একটা কথা বলি। ধরো কোন একজন ব্যক্তির হাতে 20,000 টাকা আছে, তাহলে সে কি এই 20,000 টাকাই এখন ভোগ বা কনজিউম করে নেবে, নাকি সে কিছু টাকা এখন ভোগ করবে এবং কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখবে? যদি সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে তাহলে ভবিষ্যতে সে বেশি ভোগ করতে পারবে, অর্থাৎ সে এখনকার ভোগ ত্যাগ করে, এখনকার কনজামশনকে স্যাক্রিফাইস করে সে ভবিষ্যতে কনজামশন বা ভোগ বেশি করতে পারবে। অর্থাৎ আমরা দেখছি যে কেউ যদি বর্তমানে বেশি ভোগ করতে চায় তাহলে তার ভবিষ্যতের ভোগ কম, এখন যদি বেশি ভোগ না করে কম ভোগ করে তাহলে সে ভবিষ্যতে বেশি ভোগ করবে। অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের ভোগের মধ্যে তাকে একটা ট্রেড অফ করতে হবে। এই যে ট্রেড অফ মানে কি? অর্থনীতিতে আমরা বলি ট্রেড অফ মানে কোনো একটা কিছুর বিনিময়ে, স্যাক্রিফাইস ইন ফিউচার ভালো কিছু পাওয়া বা কোনো কিছু পাওয়া বিনিময়ে, সেটাকে আমরা বলি ট্রেড অফ। তাহলে আমি আমার আয়ের সম্পূর্ণটা বর্তমানে ভোগ করব, না আয়ের কিছুটা অংশ সঞ্চয় করব যা আমাকে ভবিষ্যতে বেশি ভোগ করতে সাহায্য করবে? অথবা উল্টোও হতে পারে, আমি বর্তমানে যা আয় আমার সেই আয়ের চেয়ে বেশি ভোগ করব, অর্থাৎ আমি ধার নেব, বরোয়িং, ইন কেস অফ বরোয়িং, তাহলে আমার ভবিষ্যতে ওই ধার সুদে আসলে শোধ করতে হলে ভবিষ্যতে আমার আয়ের যে আয় তার থেকে ভোগ কমে যাবে। তাহলে আমি যদি এখন কম ভোগ করি তাহলে ভবিষ্যতে বেশি ভোগ করব, আর যদি এখন বেশি ভোগ করি তাহলে আমাকে ভবিষ্যতে কম ভোগ করতে হবে। অর্থাৎ বর্তমান ভোগের সাথে ভবিষ্যৎ ভোগের, প্রেজেন্ট কনজামশন আর কারেন্ট কনজামশন আর ফিউচার কনজামশন, এই দুটোর মধ্যে আমাকে চয়েস করতে হবে। দুটো ভিন্ন সময়, এই দুটো ভিন্ন সময়ের মধ্যে চয়েস করছি। এই জন্য আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো ইন্টার টেম্পোরাল চয়েস। ফিশারের এই তত্ত্বটা বলে কোনো ব্যক্তি তার আয়, দুটো ভিন্ন সময়ের আয়কে কিভাবে ভোগ সংক্রান্ত সিদ্ধান্ত নেবে, অর্থাৎ সে আয়ের কত অংশ এখন ভোগ করবে এবং ভবিষ্যতে কত অংশ ভোগ করবে। আমি যদি আমাদের আলোচনার সুবিধার্থে কতগুলো অ্যাজাম্পশনস, এই মডেলটা আলোচনার শুরুতে আমরা কতগুলো অনুমান বা অ্যাজাম্পশনস করে নেব। কি? প্রথমত আমরা ধরে নেব দুটো পিরিয়ড আছে, টু পিরিয়ড। একটা হচ্ছে কারেন্ট পিরিয়ড বা বর্তমান সময়, কারেন্ট পিরিয়ড, আর একটা হচ্ছে ফিউচার পিরিয়ড বা ভবিষ্যৎ সময়। কারেন্ট পিরিয়ডে আয় হচ্ছে ইনকাম Y1, ভবিষ্যতে আয় হচ্ছে Y2, এবং কারেন্ট পিরিয়ডে তার কনজামশন হচ্ছে C1 এবং ভবিষ্যতে তার কনজামশন হচ্ছে C2। সে যদি তার আয়ের সম্পূর্ণটা ভোগ করে তাহলে তার কোনো সেভিংস থাকবে না, আর যদি সে আয়ের চেয়ে বেশি ভোগ করে তাহলে তার বরোইং বা ধার হবে, আর যদি আয়ের কম ভোগ করে তাহলে সেক্ষেত্রে তার সঞ্চয় হবে। যদি সঞ্চয় এবং বরোইং এর ক্ষেত্রে আমরা রেট অফ ইন্টারেস্ট, যাকে আমরা আর বলছি, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, যদি ক্রেতা সঞ্চয় করে বর্তমান সময় তাহলে এটা তার সঞ্চয় বা সেভিংস এর ইন্টারেস্ট রেট, আর যদি সে বড়োয়ার হয় অর্থাৎ সে যদি ঋণ করে তাহলে আরটা হচ্ছে লেন্ডিং রেট অফ ইন্টারেস্ট, বা সে ধার নিলে তাকে এই হারে সুদ দিতে হবে। আমরা ধরে নিচ্ছি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি যে এই আর সেভিং বা বরোইং বোথ কেসে এই দুটোর ইকুয়াল। তাহলে আমরা কি কি অনুমান করে নিলাম? প্রথম অনুমান হলো যে ক্রেতার দুটো ভিন্ন সময়, যে সময়ে তার আয় বিভিন্ন এবং কনজামশন বিভিন্ন, সে যদি আয়ের চেয়ে ভোগ কম করে তাহলে সে সঞ্চয়, সেই সঞ্চয়টা সুদে আসলে যা পাবে তার সাথে ভবিষ্যৎ আয় সেইটা তার কনজামশনকে বাড়িয়ে দেবে। আর যদি সে আয়ের চেয়ে ভোগ বেশি করে অর্থাৎ তার সঞ্চয়
নেগেটিভ হবে, অর্থাৎ সে ধার করবে বড়ই, সেক্ষেত্রে তাকে সুদে আসলে ভবিষ্যতে শোধ করতে হবে, ফলে তার ভবিষ্যতে কনজামশনটা কম হবে। তাহলে বর্তমানে কনজামশন যদি বাড়ায় তাহলে ভবিষ্যৎ কনজামশনটা কমে যাবে, আর যদি বর্তমান কনজামশন সে কমায় তাহলে ভবিষ্যৎ কনজামশন বাড়বে। অর্থাৎ দুটো ভিন্ন সময়ের মধ্যে তার এই যে কনজামশনের ট্রেড অফ, বা দুটো ভিন্ন সময় বলেই আমরা ইন্টার সময় টাইম অর্থাৎ টেম্পোরাল ইন্টারটেম্পোরাল চয়েস, তাকে ভোগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়ে নিতে হচ্ছে। এই জন্য এই মডেলটা অ্যাকচুয়ালি ইন্টারটেম্পোরাল চয়েস। তাহলে এক্ষেত্রে আমরা দেখি তো ক্রেতার বাজেট রেখাটা কেমন হবে। তার আগে আমরা প্রথাগত যে মাইক্রো ইকোনমিক্স, সেই মাইক্রো ইকোনমিক্সে আমরা কি দেখেছিলাম মনে করে দেখো। আমরা মাইক্রো ইকোনমিক্সে আলোচনা করেছিলাম কোনো একজন কনজিউমার তার ফিক্সড ইনকাম ওয়াই, যদি তার ফিক্সড ইনকাম হয়, সেই ওয়াই ইনকাম দিয়ে দুটো কমোডিটি সে কনজিউম করবে, এবং এই দুটো কমোডিটিকে আমরা ধরি নর্মালি এক্স আর ওয়াই দুটো কমোডিটি কনজিউম করবে, তার ইনকামের পুরোটাই দ্রব্য দুটো ব্যয় হবে, এবং সেক্ষেত্রে আমরা একটা বাজেট রেখা পাবো ক্রেতার, যে বাজেট রেখাটা তার বিভিন্ন কনজামশনের সমন্বয়কে নির্দেশ করবে, এবং সে বিভিন্ন ইনডিফারেন্স ম্যাপ তার পছন্দ ক্রমকে নির্দেশ করবে, এবং ক্রেতা ভারসাম্যে পৌঁছাবে যেখানে সর্বোচ্চ নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ তার বাজেট লাইনকে টাচ করবে, সেটাই ইকুইলিব্রিয়াম। এক্ষেত্রে যদি আমরা দুটো ভিন্ন পিরিয়ডকে ধরি, যেমন কারেন্ট পিরিয়ড এবং ফিউচার পিরিয়ড, সেক্ষেত্রে কনজিউমারের ইনডিফারেন্স কার্ভই বা কেমন হবে, সেক্ষেত্রে কনজিউমারের বাজেট লাইনটাই বা কেমন হবে, এবং সেক্ষেত্রে এই রেট অফ ইন্টারেস্টের চেঞ্জ তার ইকুইলিব্রিয়ামকে কোনোভাবে কি অ্যাফেক্ট করে, এই বিষয়গুলি আমরা আজকে এক এক করে আলোচনা করব। সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা আলোচনা করতে চলেছি। খুব মনোযোগ দিয়ে খাতা পেন নিয়ে বসে পড়ো, আমরা তাহলে আলোচনাটা শুরু করি। প্রথমেই আমরা বলেছি যে ক্রেতা দুটো ভিন্ন সময়ের আয় y1 এবং y2। এখন এখানে কি কি ঘটনা ঘটতে পারে? ক্রেতা তার আয়ের y1 আয়ের পুরোটাই সে ভোগ করছে প্রথম কনজামশনে, এবং দ্বিতীয় ক্ষেত্রেও তার পুরো আয়টাই ভবিষ্যৎ কনজামশনে বা ফিউচার কনজামশনে সে ইউজ করছে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এই রকম যদি ঘটনা ঘটে, প্রেজেন্ট বা বর্তমান সময়ের ইনকাম তার কনজামশনের সাথে ইকুয়াল, ভবিষ্যতের ইনকাম এবং কনজামশন যদি ইকুয়াল হয়, তার মানে সে সেভিংসও করছে না, সে বরোইংও করছে না। এই যে সিচুয়েশনটা, এই অবস্থাটাকে বা এই পয়েন্টটাকে আমরা বলি পোলোনিয়াস পয়েন্ট। ম্যাকবেথে তোমরা দেখেছো এই পোলোনিয়াস মানে নাইদার আ সেভার নর আ বরোয়ার, অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে পোলোনিয়াস পয়েন্টটা কথাটা এসছে। আমরা গ্রাফিক্যালি পোলোনিয়াস পয়েন্ট কোনটা আমরা এরপরে গ্রাফিক্যালি যখন আলোচনা করব তখন দেখাবো। তাহলে আমরা কি কি কেস হতে পারে? একটা কেস হতে পারে ক্রেতা যেখানে y1 এ যা ইনকাম সেটাই কনজিউম করবে, দ্বিতীয় পিরিয়ডে ফিউচার পিরিয়ডে যে ইনকাম সেটাই করবে, অর্থাৎ নাইদার সেভার নর বরোয়ার। দ্বিতীয় যে ঘটনাটা হতে পারে, কি কি সম্ভাবনা আছে আমরা প্রথমে সেটা দেখে নিই, তারপর আমরা বাজেট লাইনে যাব। দ্বিতীয় কেস হতে পারে যে কনজিউমার তার পুরো ইনকামটাই সেভ করছে, অর্থাৎ সে কারেন্ট পিরিয়ডে তার কনজাম্পশন C10, এবং তাহলে সেক্ষেত্রে সেকেন্ড পিরিয়ডে কনজাম্পশন কি হবে? সেকেন্ড পিরিয়ডে কনজাম্পশন আমরা এখানে রেট অফ ইন্টারেস্ট 8টা যদি লিখে রাখি, তাহলে দ্বিতীয় পিরিয়ডের ইনকাম y2 প্লাস অবভিয়াসলি প্রথম পিরিয়ডে সে কিন্তু কনজিউম করেনি, প্রথম পিরিয়ডে কনজাম্পশন ইনকাম কি ছিল y1, এবং এই সময়টা তার ইনকাম যে সেভ হয়েছিল তার ইন্টারেস্ট হলে যদি আমি অ্যাড করি তাহলে ইন্টারেস্ট আর হলো 1 প্লাস আর, এইটা হচ্ছে তার টোটাল ইনকাম, সেই ইকুয়াল টু কনজাম্পশন, অর্থাৎ এখানে সে কিন্তু সেভার। তৃতীয় যে ঘটনা ঘটতে পারে সেটা হলো যে কনজিউমার প্রথম পিরিয়ডে তার যা ইনকাম
প্রথম পিরিয়ডের কনজাম্পশনটা তার ইনকামের থেকে কম, একদম জিরো নয়, কিছু কনজিউম করেছে কিন্তু ইনকামের থেকে তার কনজাম্পশনটা কম। তাহলে সেকেন্ড পিরিয়ডের কনজাম্পশনটা কি হবে? সেকেন্ড পিরিয়ডের কনজাম্পশনটা হবে সেকেন্ড পিরিয়ডের ইনকাম প্লাস প্রথম পিরিয়ডে যে সেভিংসটা করেছে সেই সেভিংস এবং তার ইন্টারেস্ট 1+r, তার মানে কি হবে y2 যেমন আছে থাকবে প্লাস s মানে সেভিংস মানে y1 মাইনাস c1, এইটা হচ্ছে তার সেভিংস ইনটু 1+r। অবভিয়াসলি c2 বেশি হবে। চতুর্থ কেস কি হতে পারে? কনজিউমার তার ইনকামের থেকে বেশি কনজিউম করছে, অর্থাৎ c1 গ্রেটার দেন y1। প্রেজেন্ট পিরিয়ডে কনজিউমার তার ইনকামের চেয়ে বেশি কনজিউম করছে, তার মানে কি কনজিউমার বরোইং করে। সেক্ষেত্রে আমার c2 কি হবে? c2 হবে সেকেন্ড পিরিয়ডের ইনকাম মাইনাস, অবভিয়াসলি বরোইং মানে মাইনাস সেভিংস, এক্ষেত্রে কি হবে c1 মাইনাস y1, এইটাই তার বরোইং ইনটু রেট অফ ইন্টারেস্ট অ্যাড করলে প্রেজেন্ট এইটা। যদি আমরা ধরে নিই এবার পঞ্চম কেস, আচ্ছা এমনও তো হতে পারে কনজিউমার ভাবলো যে সে তার ইনকামের পুরোটাই, অর্থাৎ প্রেজেন্ট পিরিয়ডের কনজাম্পশনে c1টা হচ্ছে তার প্রেজেন্ট পিরিয়ডের কনজাম্পশন প্লাস ফিউচারে যে ইনকাম y2 তার প্রেজেন্ট ভ্যালু কি, তার প্রেজেন্ট ভ্যালু বের করতে গেলে তাহলে আমরা এই যে বিভিন্ন কেসগুলো দেখলাম যে কি কি হতে পারে, কনজিউমারস চয়েস কি কি আছে এবং তার কি ইমপ্লিকেশন সেটা তো দেখলাম। এইবার ধরে নিই আমি খুব সহজ করে যদি দুটো কেসের কথা ভাবি, যে যদি কনজিউমার সেভার হয়, সেভার মানে কি সে প্রেজেন্ট কনজাম্পশন তার কম, ফিউচার কনজাম্পশন বেশি, তাহলে সেক্ষেত্রে তার প্রেজেন্ট কনজাম্পশন c1 আর ফিউচার কনজাম্পশনটা c2 কি হবে? c2 হবে প্রেজেন্ট ফিউচার ইনকাম প্লাস যে সেভিংস ছিল, কারণ আমরা জানি এই কনজাম্পশনটা লেস দেন প্রেজেন্ট ইনকাম, সো y1 মাইনাস c1 ইনটু 1+r। আবার যদি তাকে আমি বড় আর ধরি, অর্থাৎ আমরা যদি ধরে নিই যে কনজিউমার ইনকামের থেকে বেশি প্রেজেন্ট কনজাম্পশন, তাহলে c2 কি হবে? c2 হচ্ছে y2 মাইনাস অবভিয়াসলি c1 মাইনাস y 1+r। তাহলে আমি এইটা বা এটাকে যদি 1+r দিয়ে ডিভাইড করে সাজিয়ে নিই সোজা করে, তাহলে আমার এইখান থেকে c1 ইনটু, আমি একবারে ডেরিভেশন, তোমরা যদি এই গুণটা করে নিয়ে c1 গুলোকে একদিকে আনো c2 কে একদিকে আনো, তাহলে এরকম হবে y1 ইনটু 1+r প্লাস y2। এইটা বা এটা সাজালে তুমি c1 c2 কে একপাশে, y1 y2 কে একপাশে নিয়ে যাও, ঠিক এই রেজাল্ট। তাহলে আমি যদি বোথ সাইড কে 1+r দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে c1 প্লাস c2 বাই 1+r ইকুয়ালস টু y1 প্লাস y2 বাই 1+r। তাহলে এইখানে দেখো এই যে ইকুয়েশনটা পেলাম, কারেন্ট পিরিয়ড কনজাম্পশন প্লাস ফিউচার কনজাম্পশনের কারেন্ট পিরিয়ড ভ্যালু, কারেন্ট ইয়ার্স বা প্রেজেন্ট ইয়ার্স ইনকাম প্লাস ফিউচার ইনকাম তার প্রেজেন্ট ভ্যালু, এইটাকে আমরা বাজেট ইকুয়েশন বলতে পারি। এবং এইটাকে যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে পারে কিন্তু আমরা বাজেট কার্ভটা পাবো, বাজেট লাইনটা পাবো, এবং যার স্লোপটা হবে 1+r। অবভিয়াসলি এটা নেগেটিভ হবে। কিভাবে এটা 1+r আসছে আমি গ্রাফে যদি আমি দেখাচ্ছি, x অক্ষ বরাবর কারেন্ট কনজাম্পশন c1 এবং y অক্ষ বরাবর ফিউচার কনজাম্পশন c2 ড্র করি, তাহলে কার্ভটা হবে বাজেট লাইন এরকম a b, আমার বাজেট লাইন, যেখানে এই অংশটা কি ইন্ডিকেট করছে
তার ইনকামের পুরোটাই সে কনজিউম করছে বি কমোডিটি, অর্থাৎ পুরো ইনকামটা তার কি এই পয়েন্টে তার ইনকাম হচ্ছে y1 প্লাস ফিউচার ইনকাম কি ফিউচার ইনকামের কারেন্ট ভ্যালুতে কনভার্ট করে 1 প্লাস এই ইনকামটা পুরোটাই সে এখানে কনজিউম করছে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে। আর এই পয়েন্টটার অর্থ হচ্ছে যে সে তার ইনকাম কারেন্ট কনজাম্পশন 0, পুরো ইনকামটাই সে ফিউচার কনজাম্পশন C2 কনজিউম করতে ইউজ করছে। তাহলে তার ভ্যালুটা কি হবে? তার ভ্যালুটা হবে y1, তার ফিউচার ভ্যালু কত 1 প্লাস r প্লাস y2। এখন এই দুটোকে যদি ডিভাইড করো, কারণ আমরা জানি স্লোপ অফ দ্য বাজেট লাইন মানে কি মাইনাস tan থিটা, মানে OA বাই OB। এটা যদি থিটা হয় তাহলে tan থিটা লম্ব বাই ভূমি OA বাই OB। O এর ভ্যালুটা হচ্ছে এইটা, OB এর ভ্যালুটা হচ্ছে এইটা, তো এটাকে এটা দিয়ে ডিভাইড করো, দেখো 1 প্লাস ক্যালকুলেট করো, সিম্পলিফাই করো, তাহলেই তোমরা এই স্লোপ অফ দ্য বাজেট লাইন পাবে। তাহলে এই যে বাজেট লাইন পেলাম, এর উপরে ধরো এই বিন্দুটা, এইটা তার বোঝাচ্ছে y1 ইনকামে পুরোটাই সে কনজিউম করছে। তার মানে এই পয়েন্টটা বি পয়েন্টটাতে ইন্ডিকেট করছে যে সে y1 ইনকামে পুরোটাই প্রেজেন্ট কনজাম্পশন। একই রকম এইটা ইন্ডিকেট করছে সে y2 ইনকামে পুরোটাই, নট অনলি y2 ইনকাম, এই পয়েন্টটাতে y2 সমান C2, অর্থাৎ পিটা সেই যে বলেছিলাম আমরা, মনে করে দেখো পোলোনিয়াস পয়েন্ট, সেই পোলোনিয়াস পয়েন্ট মানে এখানে এই পয়েন্টটাই কনজিউমারের নাইদার সেভার অর নর বরোয়ার, এই পয়েন্টটা। এবার এর থেকে যদি কনজিউমার এর এদিকে কোনো পয়েন্টে থাকে, এখানে বা এখানে বা এখানে, দেখো কোন একটা পয়েন্ট ধরো এইটাকে বলছিলাম, তাহলে কনজিউমার কনজিউম করছে কত C1, তাহলে দেখো ইনকাম তার এতটা, কনজিউম করছে এতটা, এইটুকু তাহলে কি হবে তার সেভিংস। তাহলে পরে সে কনজিউম করতে পারবে সেকেন্ড পিরিয়ডে, অ্যাকচুয়ালি সে এইটুকু সেকেন্ড ফিউচার পিরিয়ডের ইনকামে কনজিউম করতে পারে এইটুকু, সে কিন্তু এতটা বেশি সে কনজিউম করতে পারবে। এই বেশি কনজিউমটা করছে কি করে, এই বেশি কনজিউমটা করতে পারছে, আমি C1 ড্যাশ C2 ড্যাশ দিয়ে বোঝাই যে এইটা সেভার বলে, সেই ওই সেভিংস উইথ ইন্টারেস্ট, এই এক্সট্রা ইনকামটাই এই এক্সট্রা, তার মানে এখানে কম কনজিউম করার জন্য তার পরিবর্তে সে এতটা কনজিউম করতে পারছে, এইটুকু স্যাক্রিফাইসের জন্য সে এই পরিমাণ কনজাম্পশন ইন ফিউচার করতে পারছে। এটাই হচ্ছে সেই ট্রেড অফ। এখন এইটুকু সে কম করলো, এইটুকু কম করার দরুন, এরকম দিলে ভালো, এইটুকু কম করার দরুন তার কনজাম্পশন এতটা বাড়ছে, অর্থাৎ এইটার পরিবর্তে সে এইটা ইন ফিউচার পাচ্ছে, এটাই ট্রেড অফ। সে এইটা আমরা দেখালাম সে যদি সেভার হয়, কিন্তু এই পয়েন্টের এইদিকে যদি ভাবো কোনো একটা পয়েন্ট, ধরে এন পয়েন্ট যদি হয়, তাহলে দেখো এবার কি হচ্ছে, ইনকাম এটাকে C1 ডাবল ড্যাশ করে। তাহলে এখন দেখো তার ইনকামের থেকে কনজাম্পশনটা বেশি, কতটা বেশি, এই যে যতটা বেশি হলো, সেই টাকাটা কি করবে, ধার করবে, বড়, তাহলে সে বড়িং করবে, তার ফলে তার কনজাম্পশন ইন ফিউচার C2 ডাবল ড্যাশ এতটা কমে গেল। তাহলে এইটা বেশি কনজিউম করতে চাইলে, কারেন্ট কনজাম্পশন সে যদি এতটা বাড়াতে চায়, তাহলে তার ফিউচার কনজাম্পশন কমে যাচ্ছে। এখন কারেন্ট কনজাম্পশন কমালে ফিউচারে মানে ফিউচার কনজাম্পশন বাড়ছে, এখন কারেন্ট কনজাম্পশনটা যদি তার বাড়াতে চায়, ফিউচার কনজাম্পশন তার কমছে। তাহলে বাজেট লাইনের উপরে এই পয়েন্টগুলোর ইমপ্লিকেশন বা তাৎপর্যটা বুঝতে পেরেছে। সে এই পয়েন্টে থাকা মানে এন্টায়ার অ্যামাউন্টটা তার প্রেজেন্ট ইনকাম প্লাস ফিউচার যে ইনকাম পুরোটাই কারেন্ট কনজাম্পশন ইউজ হবে। এই পয়েন্টে থাকা মানে তার কারেন্ট ইনকাম প্লাস উইথ ইন্টারেস্ট ফিউচার ইনকাম মিলিয়ে এইটা হবে। ফলে এই পয়েন্ট বাই পয়েন্ট দুটো এক্সট্রিম পয়েন্ট, কনজিউমার সেভার বা বরোয়ার থাকলে এই পোলোনিয়াস পয়েন্টের ডান দিকে, বা দিকে থাকলে পারে সে সেভার, এই পয়েন্টের ডান দিকে থাকলে সে হবে বরোয়ার। তাহলে এই গেল সামগ্রিকভাবে
বাজেট লাইনের বিষয়টা। এবার যদি আমরা আসি যে কনজিউমারের প্রেফারেন্স, কনজিউমার কোনটা চয়েস করবে, সে এই C2 ড্যাশ C1 ড্যাশ না C1 ড্যাশ, সে সেভার হবে না বড়, নাকি সে কারেন্ট ইনকামের পুরোটা কনজাম্পশন ইউজ করবে না ফিউচার ইনকাম। এই যে ডিসিশনটা, চয়েসটা, তার প্রেফারেন্সটা আমরা বুঝতে পারবো তার ইনডিফারেন্স কার্ভ দিয়ে। ইনডিফারেন্স কার্ভগুলো কিরকম হয়? নর্মালি তোমরা যেমন ইনডিফারেন্স কার্ভ দেখেছো সেরকমই ইনডিফারেন্স কার্ভ হবে। যদি কারেন্ট কনজাম্পশন এবং ফিউচার কনজাম্পশনের মধ্যে তার প্রেফারেন্স দেখি, তাহলে ইনডিফারেন্স কার্ভটা হবে এইরকম। এই ইনডিফারেন্স কার্ভটা কনভেক্স টু দ্য অরিজিন, এই ইনডিফারেন্স কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং। এবং এই ইনডিফারেন্স কার্ভের আর একটা বিষয় হচ্ছে যে তুমি যদি কারেন্ট কনজাম্পশন বাড়াতে চাও তাহলে ফিউচার কনজাম্পশন তোমাকে কমাতে হচ্ছে। এই যে বাড়াতে গেলে যতটা কমাতে হয় এইটাকে আমরা হচ্ছে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। তাহলে MRS অফ C1 C1 এবং C2 এর মধ্যে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন MRIS মার্জিনাল রেট অফ ইন্টারটেম্পোরাল সাবস্টিটিউশন, এটাও অনেক সময় MRIS ও পেতে পারো। এবার আমরা যদি ইকুইলিব্রিয়ামের কথায় আসি, কনজিউমার কোথায় ইকুইলিব্রিয়াম হবে? কনজিউমার এরকম অসংখ্য ইনডিফারেন্স কার্ভ থাকবে, সেই ইনডিফারেন্স কার্ভের মধ্যে যে ইনডিফারেন্স কার্ভটা ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্সি পয়েন্টটাই ইকুইলিব্রিয়াম হবে এবং করসপন্ডিং পয়েন্ট অনুযায়ী আমরা কারেন্ট কনজাম্পশন, ফিউচার কনজাম্পশন পাবো। এখন মজার বিষয় হলো যে যদি এই ট্যানজেন্সি পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পোলোনিয়াস পয়েন্টের বাঁ দিকে থাকে তাহলে কনজিউমার সেভার, আর যদি পোলোনিয়াস পয়েন্টের ডান দিকে থাকে তাহলে সে হবে বড়োয়ার। এবং এটা কি হবে? এটা ডিপেন্ড করছে তার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোথায়, হাইয়েস্ট পসিবল ইনডিফারেন্স কার্ভ তার এই বাজেট লাইনের ট্যানজেন্ট হচ্ছে, সেই ট্যানজেন্সি পয়েন্টের উপর ডিপেন্ড করছে যে সেটা ডান দিকে না বাঁ দিকে পোলোনিয়াস পয়েন্ট। এবং তার উপরেই আমরা ফাইনালি বলতে পারি যে কনজিউমার ইজ আ বড়োয়ার অর সেভার, অর যদি দেখা যায় এই পি পয়েন্ট দিয়ে পাস করছে হাইয়েস্ট পসিবল, তাহলে নাইদার সেভার নর আ বড়োয়ার, এটাই আমরা বলতে পারি। তাহলে আশা করি equilibrium of a consumer in case of intertemporal choice model given by Fisher এটা তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটি পর্বে এই বিষয়টাকে আরেকটু কমপ্লিকেটেড ভাবে আলোচনা করব। আমরা দেখব যদি ইনকাম বেড়ে যায়, কনজিউমারের প্রেজেন্ট ইনকাম ফিউচার ইনকামের যদি কোনো চেঞ্জ হয় তাহলে তার দরুন এই ইকুইলিব্রিয়াম কিভাবে এফেক্টেড হবে, এটা একটা দেখব। দ্বিতীয় আরেকটি বিষয় দেখব, রেট অফ ইন্টারেস্ট, যেটা আমরা দেখেছি এই রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হলে ইকুইলিব্রিয়ামকে সেটা কিভাবে এফেক্ট করে, কনজাম্পশন কিভাবে তার চেঞ্জ হয়, ইনকাম সাবস্টিটিউশন এফেক্ট কেমন হয়, এই গোটা বিষয়টা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। তাহলে আপাতত আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি একটা গ্ল্যান্স বা সিনপসিস হিসেবে আমরা বলি, আমরা পেলাম ইন্টারটেম্পোরাল চয়েস ব্যাপারটা কি, ইন্টারটেম্পোরাল চয়েসে কনজিউমার এর বাজেট লাইন কেমন হয়, ইন্টারটেম্পোরাল চয়েসের ক্ষেত্রে কনজিউমারের ইনডিফারেন্স কার্ভ কিরকম হয়, এবং কনজিউমার ইকুইলিব্রিয়াম কোথায় অ্যাচিভ করে, এবং ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে কনজিউমার সেভার আর বড়োয়ার আর পোলোনিয়াস সেটা ডিপেন্ড করছে সে কোথায় হাইয়েস্ট পসিবল ইনডিফারেন্স কার্ভটা বাজেট লাইনকে ট্যানজেন্ট করেছে। আশা করি ভিডিওটা দেখে তোমরা ইন্টারটেম্পোরাল চয়েস মডেলটা বুঝতে পেরেছো। নেক্সট এক্সটেন্ডেড পার্ট অফ দিস মডেল আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত অপেক্ষা করো। আর যদি এই ভিডিওটাতে কোনো ম্যাথমেটিক্যাল বা গ্রাফিক্যাল বা লজিক্যাল কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজ সলভ করার জন্য। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।